সাল 1971 16 ডিসেম্বর। খাতা কলমে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও এরপরও বাংলাদেশের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল। ওসব এলাকায় পাকিস্তানি সৈন্যরা অস্ত্র সমর্পণ ও অস্বীকৃতি জানালে মুক্তিবাহিনীর সঙ্গে হয় তীব্র যুদ্ধ। খণ্ড খণ্ড এসব যুদ্ধের মাধ্যমে সারা দেশে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লেগে যায় আরো এক সপ্তাহ। তবে বিজয় সেই আনন্দ উদযাপন করার আগেই তা পরিণত হয় বিষাদে, কারণ তখন পত্রপত্রিকায় ছড়িয়ে পড়ে শত শত বুদ্ধিজীবী হত্যার খবরে। সারা দেশে সন্ধান মিলতে থাকে একের পর এক বদ্ধভূমি ও গণকবরের। এদিকে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে। বেড়ে যায় চুরি, ছিনতাই, লুটপাট এবং ডাকাতির মতো জঘন্য ঘটনা। কলকাতা থেকে মুজিবনগর সরকারের মন্ত্রীদের ঢাকায় ফিরতে 22 ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। এর মাঝের কয়েকদিন দেশ কিভাবে চলবে এবং কিভাবে সারা দেশে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় প্রবাসী সরকারের কাছে। অন্যদিকে ভারতীয় সেনারা নিজ দেশে ফিরে না যাওয়ায় জনমনে জন্ম নেয় সংশয়, সন্দেহ এবং উঠতে থাকে নানান প্রশ্ন। এরই মধ্যে ডিসেম্বরের শেষ সপ্তাহে 24 ঘন্টার আকস্মিক সফরে ঢাকায় আসেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি জেনারেল স্যাম মানেকশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2 সপ্তাহে এই ধরনের আরো অনেক জঘন্য ঘটনা ঘটতে থাকে, যেগুলোর উল্লেখ সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকা ও বইপত্রে রয়েছে। সেসব ঘটনার মধ্য থেকে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর 24 ঘন্টা না পেরোতে বিজয়ের আনন্দ রীতিমতো পরিণত হয় বিষাদে। 17 ডিসেম্বর জানা যায় আত্মসমর্পণের আগে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক সহ শত শত বাঙালি বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে খোঁজ মিলতে থাকে একের পর এক বদ্ধভূমি ও গণকবরে। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্যানুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে 1100 জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 150 জনে হত্যার শিকার হয়েছিল ঢাকায়, যাদের বেশিরভাগের মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বদ্ধভূমিতে। ঘটনাটিকে তখন মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিলেন দৈনিক ইত্তেফাক। শুক্রবার অপরাহ্নে ঢাকায় কতিপয় সাংবাদিক এক সূত্রে আভাস পেয়ে এই বদ্ধভূমিতে গিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের আলামত দেখতে পান। 1971 সালের 19 ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে এটি বলা হয়েছে। বদ্ধভূমির পাশাপাশি বিভিন্ন এলাকায় গণকবরেরও সন্ধান মিলতে থাকে। বিজয়ের আনন্দের মধ্যে একের পর এক বদ্ধভূমি ও গণকবরের খবর সামনে আসতে থাকায় সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশ করেছিল দৈনিক পূর্বদেশ। রক্তস্নাত বাংলাদেশ কাঁদো শিরোনামের ওই খবরে বলা হয়েছে, শ্রোতাম বেনে পদ্মামে একটা যমুনার পানি আমাদের প্রিয়জনদের রক্তের লাল হয়ে গেছে। এদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে লাখো মানুষের আত্মহুতি। সাল 1971 16 ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ও ভারতীয় যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। 71 16 ডিসেম্বর বিকেলে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও কিছু এলাকায় পাকিস্তানি সেনারা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানায়। খণ্ড খণ্ড যুদ্ধের মাধ্যমে পরবর্তীতে 1 সপ্তাহে ওইসব এলাকার নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনীর সদস্যরা। বাংলাদেশ সরকারের প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টর ভিত্তিক ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তা মেনে নিতে রাজি হননি পাকিস্তানি 107 নম্বর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হায়াত খান। 4000 সৈন্য নিয়ে তিনি খুলনা অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকেন। তখন 8 নম্বর সেক্টরের কমান্ডার মেজর আব্দুল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিবাহিনীর সদস্যরা একযোগে আক্রমণ শুরু করলে 17 ডিসেম্বর দুপুরে খুলনা সার্কিট হাউসের মাঠ পাকিস্তানি সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। একইভাবে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর 17 ডিসেম্বর বাগেরহাট, কিশোরগঞ্জ, রাজশাহী ও রাঙ্গামাটি, 18 ডিসেম্বর পাবনা, নওগাঁ, সৈয়দপুর এবং রাজবাড়ীর মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে। এছাড়া 19 ডিসেম্বর
ভৈরব ও পাবনার ঈশ্বরদী। 21শে ডিসেম্বর নাটোর এবং 23শে ডিসেম্বর কুমিল্লার হোমনা উপজেলা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে পুরোপুরি মুক্ত হয়। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই ভূখণ্ডে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। ফলে সদ্য স্বাধীন বাংলাদেশের সব ক্ষেত্রে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা জরুরি হয়ে পড়ে। কিভাবে সেটি করা হবে সেটা অবশ্য দেশ স্বাধীন হওয়ার আগেই পরিকল্পনা করে রেখেছিল তৎকালীন মুজিবনগর সরকার। ওই সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন হোসেন তৌফিক ইমাম, যিনি এস.টি. ইমাম নামেও পরিচিত ছিল। এস.টি. ইমামের গ্রন্থ বাংলাদেশ সরকার 1971, তিনি তার গ্রন্থে লিখেছেন যে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের রাজধানী দ্রুত ঢাকায় স্থানান্তর করার পরিকল্পনা করা হয়। শত্রু আত্মসমর্পণ করলে আমরা কত দ্রুত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয় স্থাপন করব ঢাকায়, এই স্থানান্তরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম প্রশ্ন, নেতৃবৃন্দের নিরাপত্তা, সেটি নিশ্চিত না করা পর্যন্ত আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। অতএব প্রথম ব্যাচে যাবেন সচিববৃন্দ, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গ ঢাকা থেকে সিগন্যাল পাওয়ার পরে যাবেন। এসবই লিখেছেন এস.টি. ইমাম তার বইতে। এস.টি. ইমাম তার গ্রন্থে আরও লিখেছেন, 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পর সারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন ছিল। আমাদের প্রধানতম কাজ ছিল রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, বিভাগীয় শহরগুলো এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো সময় বিলম্ব না করে প্রশাসনিক নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। একই সাথে সচিবালয় ও সারা দেশের বিভিন্ন দপ্তরে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ সুদৃঢ় করা। প্রবাসী সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে প্রতিটি জেলায় ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপার নিয়োগ করে তাদের কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য কর্মকর্তাদের বাছাই করা হয়, যাতে তারা কয়েক ঘন্টার নোটিশে কাজে যোগ দিতে পারেন। নবনিযুক্ত ডেপুটি কমিশনার ও এসপিদের স্বাধীন বাংলা বেতার এবং টেলিগ্রাম মারফতে সরাসরি নির্দেশ দেওয়া আরম্ভ শুরু করা হয়। টাইপ করার সময় না থাকায় এ সময় সরাসরি হাতে লিখে নির্দেশ দেওয়া হয়। এস.টি. ইমাম তার গ্রন্থে এসব উল্লেখ করেন। বাংলাদেশ সরকার 1971 গ্রন্থে এস.টি. ইমাম উল্লেখ করেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রায় সপ্তাহখানেকের মাথায় 22শে ডিসেম্বর ঢাকায় ফেরেন তৎকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থ বাণিজ্য শিল্পমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামার পর বিপুল সংখ্যক মানুষ তাদের ফুলের মালা পরেই বরণ করে নেয় বলে তখনকার পত্রপত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক অর্থনীতির আদর্শে স্বাধীন বাংলাদেশে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে বিমানবন্দরে নামার পর প্রথম ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, শোষণমুক্ত সমাজের পথে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিবকে কারাগার থেকে দ্রুত মুক্তি দেওয়ার পাশাপাশি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের সামরিক সরকারের প্রতি আহ্বান জানান মুজিবনগর সরকারের মন্ত্রীরা। প্রবাসী সরকারের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের রাজধানী মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে যত সিদ্ধান্ত মন্ত্রীদের দেশে ফেরার পর দিনে অর্থাৎ 23শে ডিসেম্বর ঢাকায় স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রীদের দেশে ফেরার পর দিন অর্থাৎ 23শে ডিসেম্বর ঢাকার স্বাধীন বাংলাদেশে সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলোর মধ্যে একটি হলো বাংলাকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ও সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া। সেই সঙ্গে সরকারি যেসব প্রতিষ্ঠানের নামে পাকিস্তান ও পূর্ব পাকিস্তান ছিল সেগুলো পরিবর্তন করে বাংলাদেশ লেখার জন্য নির্দেশ দেওয়া। পাকিস্তান স্টেট ব্যাংকের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক। মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে ঢাকায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এছাড়া যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মুক্তিযুদ্ধ নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য একটি মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিলুপ্ত করা হয় পাকিস্তান প্রেস কাউন্সিল এবং একাডেমি ফর পাকিস্তান অ্যাফেয়ার্স। এছাড়া 1971 সালের 25শে মার্চের পরে মুক্তিযুদ্ধ চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যত পরীক্ষা গ্রহণ সেগুলো সব বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগ। বিজয় অর্জনের একদিন পর 18 ডিসেম্বর ঢাকায় পল্টন ময়দানে মুক্তিবাহিনীর আয়োজনে প্রথম জনসভা অনুষ্ঠিত। সেই জনসভা
মন্ত্রিসভা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন বক্তারা। নির্ধারিত সময়ের মতো মিস্টার মুজিবুর রহমানকে মুক্তি না দেওয়া হলে বাংলাদেশের মুক্তি বাহিনী পাকিস্তানে আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দেন বাহিনীর অন্যতম কমান্ডার আব্দুল কাদের সিদ্দিকী। তিনি জানান, অন্যথায় বাংলাদেশের অর্থে পাকিস্তানে প্রতিষ্ঠিত প্রকল্পসমূহ নিশ্চিহ্ন করিয়ে দিবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারা মুক্ত করিয়ে আনবেন। 19শে ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার খবরে এগুলো উল্লেখ করা হয়। ওই জনসভায় পাকিস্তানি বাহিনীদের সহযোগিতা যারা করেছিলেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। 1971 সালের 20শে ডিসেম্বর দৈনিক পূর্বদেশ দেশ স্বাধীন হওয়ার দুদিন পর 19শে ডিসেম্বর সচিবালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পুনরায় শুরু করে তৎকালীন অস্থায়ী সরকার। এই লক্ষ্যে 18 ডিসেম্বর সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়, যেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববারের সাপ্তাহিক ছুটির দিনও যথারীতিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানানো হয়। 18 ডিসেম্বর ঢাকায় সেক্রেটারিয়েট ভবনে বাংলাদেশ সরকারের সেক্রেটারি জেনারেল জনাব রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 19শে ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় এটি প্রকাশিত হয়। প্রথম কর্মদিবস হওয়ায় 19শে ডিসেম্বর নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে অর্থাৎ সকাল 7:30টায় কাজে যোগ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তখন পত্রিকায় উল্লেখ করা হয়। পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের পর 48 ঘন্টা পেরিয়ে গেল ভারতীয় সেনারা নিজ দেশে ফিরে না যাওয়ায় জনমনে প্রশ্ন ও সংশয় দেখা দেয়। এমন পরিস্থিতিতে তৎকালীন মিত্র বাহিনীর অধিনায়ক ও ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করে ঘোষণা দেন যে শীঘ্রই তারা তাদের সৈন্যদের ভারতে ফিরিয়ে নেবেন। 19শে ডিসেম্বর ঢাকার সচিবালয় বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন মিস্টার আরোরা। 20শে ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের খবরে সেই ভাষণের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা ও যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, পণ্যদ্রব্যের সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা এবং নিজ নিজ বাড়িতে শরণার্থীদের পুনর্বাসনের সাহায্য করার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে ভারতীয় সৈন্যরা এখনো বাংলাদেশে রয়েছে। ভাষণে মিস্টার আরোরা এসব কথা বলেন। নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য ঠিক যতটুকু সময়ের প্রয়োজন তার চাইতে 1 ঘন্টাও বেশি সময় ভারতীয় বাহিনী এখানে থাকবে না বলে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। মুজিবনগর সরকারের কর্মকর্তারা ফেরার 5 দিনের মাথায় 24 ঘন্টার সফরে ঢাকায় আসেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান সেনাপতি জেনারেল শ্যাম মানেকশ। 27শে ডিসেম্বর জেনারেল মানেকশকে বহনকারী বিমানটি তৎকালীন ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল সামাদ আজাদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান বলে তখনকার পত্রপত্রিকার খবরে উল্লেখ করা হয়। এছাড়া ভারতীয় বাহিনীর রাজপুত রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন বিমানবন্দরে জেনারেল মানেকশকে গার্ড অব অনার দেন। সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি সাংবাদিকদের বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে ভারতীয় যেসব সেনারা বাংলাদেশে এসেছে তাদের সঙ্গে দেখা করাই সফরের প্রধান উদ্দেশ্য। সফরকালে জেনারেল মানেকশ বাংলাদেশের তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সময় সেখানে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী উপস্থিত ছিলেন বলে পত্রিকায় জানা যায়। ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার আকার আরো বড় করা হয়। নতুন করে আরো 5 জন মন্ত্রী করা হয়, যাদের শপথ বাক্য পাঠ করান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এর মধ্যে শেখ আব্দুল আজিজকে যোগাযোগ মন্ত্রণালয়, ফণীভূষণ মজুমদারকে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়, আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়, জহুরুল ইসলাম চৌধুরীকে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধ্যাপক ইউনুস আলীকে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া খন্দকার মোশতাক আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ভূমি ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এই ঘটনার পর 31শে ডিসেম্বর পত্রিকায় খবর বের হয়, খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দলীয় কাজে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর 31শে ডিসেম্বর পত্রিকায় খবর বের হয় যে মিস্টার খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দলীয় কাজে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। সদ্য স্বাধীন বাংলাদেশ শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদমই সরকারের নিয়ন্ত্রণে ছিল না। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পুলিশ বাহিনী তখনও ঘুরে দাঁড়াতে পারেনি। রয়েছে খাদ্য ও বস্ত্রের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও লুটপাটের ঘটনা বেড়ে, ফলে
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মুক্তিবাহিনীর সদস্যদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকার। ঢাকা ও নারায়ণগঞ্জের গেরিলাদের নির্দেশ দেওয়া হয় তারা যেন নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে নিয়ে কাজ করে। অপ্রয়োজনীয়ভাবে গুলিবর্ষণ না করার আহ্বানও জানান ঢাকা অঞ্চলের মুক্তিবাহিনীর তৎকালীন সেক্টর কমান্ডার মেজর ATM হায়দার। 20 ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের একটি খবরে বলা হয়েছে, ঢাকার গুলশানের একটি বাড়িতে দিনে দুপুরে লুটপাট করার সময় 25 জন ব্যক্তিকে মুক্তিযোদ্ধারা হাতে নাতে গ্রেপ্তার করেন। অন্যদিকে পাকিস্তানি বাহিনীকে সহায়তা ও বাংলাদেশিদের হত্যায় অংশ নেওয়ায় সদ্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজাকার আল-বদর বাহিনীর সদস্যদের ধরে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। এ অবস্থায় আইন হাতে তুলে না নিয়ে তাদেরকে ধরার পর মুক্তিবাহিনী বা স্থানীয় থানার কাছে হস্তান্তর করার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ বাহিনীর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে জাতীয় মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে আধা সামরিক বাহিনীতে যোগদানের পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীতেও যোগ দেওয়ার ব্যাপারে সরকারের আহ্বান জানানো হয়। গণতন্ত্র, আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা ও সমাজবাদ প্রতিষ্ঠার জন্য আমাদের এখনই কাজ শুরু করতে হবে। এটি একটি বিরাট কাজ। স্বাধীনতা সংগ্রামে আমরা সকলে, বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধাগণ যে দেশপ্রেম, আন্তরিকতা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও ত্যাগের মনোভাব নিদর্শন করেছেন, কেবলমাত্র তাদের ধারাই সাফল্যমণ্ডিত হইতে পারবে। তৎকালীন সরকারের বিবৃতিতে এসব কথা দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়।